স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আয়নিক গুণফল কি? প্রত্যেকটা যৌগের কম বেশি কি হয়, পানিতে দ্রবীভূত হয়। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড NaCl, তো এটা একমুখী, অর্থাৎ এটা পানির মধ্যে পুরোপুরি আয়নিত হয়ে যায়। তাইলে কি হবে বলো দেখি, এটা সোডিয়াম আয়ন আর প্লাস ক্লোরাইড আয়ন, তাই না? এইটা হলো এই সোডিয়াম আয়নটা হলো তার একটা আয়ন, ক্লোরাইড আয়নটা হলো আরেকটা আয়ন। এটা কি ছিল? এটা ছিল সলিড, আর এটা হয়ে যাবে অ্যাকুয়াস। এখন অন্য একটা যৌগ, যেমন দেখো আমি যদি সিলভার ক্লোরাইড নিতাম, এখানে সিলভার ক্লোরাইড পানিতে আয়নিত হয় না খুব একটা, তো সামান্য এটা ছিল সলিড, এটাকে আমরা বলি স্বল্প দ্রাব্য যৌগ। এটা ছিল সলিড, তো এর সামান্য অংশ দ্রবীভূত হয়, কি হবে? সিলভার আয়ন হবে। তো এখানে শোনো, এই সিলভারের যোজনী কত? এখানে সিলভারের যোজনী 1, আর ক্লোরিনের যোজনীও, ক্লোরাইড আয়নের যোজনীও 1। তো তাইলে দেখো এখানে কি হবে? সিলভার প্লাস আয়ন আর প্লাস ক্লোরাইড আয়ন। আচ্ছা, আমি এখানে এইটা ছাড়াও আরো কতগুলো উদাহরণ আমি একটু দেখাই, তোমরা দেখতে পারবে পরের স্লাইডে গিয়ে। আমি আবার পেছনে ফিরে আসবো। এখানে দেখো এই কপার হাইড্রোক্সাইডটা কি? এটা একটা স্বল্পদ্রাব্য যৌগ। কপার হাইড্রোক্সাইড কি? একটা স্বল্পদ্রাব্য যৌগ। এখন আচ্ছা, স্বল্পদ্রাব্য মানে কি? এটা দ্রবণে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না, এর কিছু অংশ, সামান্য অংশ দ্রবীভূত হয়, আর বাকিটাই অদ্রবণীয় অবস্থায় থেকে যায়। তাইলে যে অংশটা দ্রবীভূত হয় সেইটার দ্রবণটা হলো সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পেরেছ? আমরা যদি উপর থেকে দ্রবণটা নিয়ে নেই, তাহলে সেটা কি হবে? সম্পৃক্ত দ্রবণ হবে। এখানে দেখো আমার এখানে যদি আমি কপার হাইড্রোক্সাইড রাখি, তাইলে কি হবে? তার সামান্য অংশ কি হবে? বিয়োজিত হয়ে কপার আয়ন, আর কি হবে? কপার আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন হবে, তাই না? এই কপার আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। এখন এটা পুরোপুরি ভাবে দ্রবীভূত হয় না, যতটুকুই দ্রবীভূত হয় ওই দ্রবণটা কি হবে? এটা সম্পৃক্ত দ্রবণ হবে। বুঝতে পেরেছ? তাইলে আবার এটা অসম্পৃক্ত হতে পারে, সম্পৃক্ত হতে পারে, আবার অতিপৃক্ত হতে পারে। আমরা এটা ক্ষেত্র বিশেষে দেখব। তাইলে দেখো কপার হাইড্রোক্সাইড বা কিউপ্রিক হাইড্রোক্সাইড দ্রবীভূত হয় দ্রবণে কি উৎপন্ন করবে? কপার আয়ন বা কপার 2 আয়ন, আর আরেকটা হলো হাইড্রোক্সাইড। এই তো এখন এইটার আয়নিক গুণফল কি হবে? এটা দ্রবণে আয়নিত হয়ে যে আয়নগুলো তৈরি করে তাদের যে মোলার ঘনমাত্রা। আচ্ছা, মোলার ঘনমাত্রা কি? মোল সংখ্যাকে আমরা যদি আয়তন দ্বারা ভাগ করি, লিটার দিয়ে ভাগ করি, তাহলে সেটা হলো তার মোলার ঘনমাত্রা। হ্যাঁ, এই যে দেখো মোলার ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি? এস। এই মোলার ঘনমাত্রা যদি সম্পৃক্ত দ্রবণ হয় তখন সেটাকে আমরা মোলার দ্রাব্যতা বলি। মোলার ঘনমাত্রার কি? মোল এন মোল, মনে করো দ্রবের এন মোল দ্রবীভূত আছে ভি লিটার দ্রবণে, তাইলে দ্রবণের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা বাই দ্রবণের লিটারে আয়তন। বুঝতে পেরেছ? তাইলে এটা কি হবে? এন বাই ভি মোল পার লিটার। আচ্ছা, এন ইজ ইকুয়াল টু, আবার এন ইজ ইকুয়াল টু কি? এন ইজ ইকুয়াল টু হইল ডাব্লিউ বাই, এন ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই ভর বাই কি? আণবিক ভর, তাই না? এন ইজ ইকুয়াল টু, তাইলে এখানে এন এর মানটা যদি আমি বসাই দিই, তাইলে এইটা পাবো ডাব্লিউ বাই এম ভি মোল পার লিটার। হ্যাঁ, না, এই এনটা হলো মোল সংখ্যা। মোল সংখ্যাটা আমরা কিভাবে পাই? মোল সংখ্যাটা হলো
ভরকে যদি আণবিক ভর দ্বারা আমরা ভাগ করি তাহলে যৌগের আমরা পেয়ে ভর যাই আর আণবিক ভর ভাগ করে দ্রবণে। হ্যাঁ, তো তাইলে এই যে n এর মান যদি W/m স্যার হয়, আপনি তো তাইলে এখানে এটা বসাই দিলে কি হবে? এই সূত্রটা মোলারিটি W/mv। ক্লিয়ার? তো এখন দেখো আয়নিক গুণফল বলতে আমরা কি বুঝি? আয়নিক গুণফলকে আমরা কি জি দ্বারা স্যার। প্রকাশ করি? QIP। আচ্ছা, আই মানে কি? আই মানে হলো আয়নিক IONIC, আয়নিক। আর পি মানে হলো প্রোডাক্ট। প্রোডাক্টের বাংলা কি বলো দেখি? প্রোডাক্ট। এখানে গণিতের বেলায় প্রোডাক্ট শব্দের অর্থ হলো গণিতের বেলায় প্রোডাক্ট শব্দের অর্থ হলো গুণফল। এটাকে আমরা কি বলি? গুণফল। গুণফল। তাইলে আয়নিক প্রোডাক্টটাকে আমরা বলবো আয়নিক গুণফল। ক্লিয়ার? তাইলে এখন দেখো একটা যৌগ দ্রবীভূত হয়ে দ্রবণে যে সকল আয়ন তৈরি করে তাদের যে মোলার ঘনমাত্রা আছে, ওই মোলার ঘনমাত্রাকে তাদের মোল সংখ্যার ঘাতে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে এইটার মোল সংখ্যা কত? OH এর কয় মোল আছে বলো দেখি? এই হাইড্রোক্সিল আয়ন কয় মোল আছে? 2 মোল। স্যার আমাদেরকে তো দিয়া যায় না এখানে। না, শোনো, এখানে আমি 2 মোল। হ্যাঁ, এখানে আমি দেখো এই কপার হাইড্রোক্সাইডের, শোনো, এইটার বাঁ দিকে যে সংখ্যাটা থাকে সেটা হলো তার মোল সংখ্যা। এটার বাঁ দিকে কত আছে? 1। এটার বাঁ দিকে কত আছে? আচ্ছা, 1। তাইলে এইটার বাঁ দিকে কত আছে? 2। তাইলে এখানে হবে 1 মোল কপার হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কি করে? 1 মোল কপার আয়ন এবং 2 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। ক্লিয়ার? স্যার কপার 2+ হইলো কিভাবে? আচ্ছা, কপার 2+ কিভাবে হয়েছে আমি আবার এই জিনিসটা দেখাই। এখানে দেখো আমরা শোনো, আমরা যখন যৌগ লিখি আমরা কি করি? আমরা যখন একটা যৌগ লিখি, এই কপারের যোজনী হলো 2, এটা গেছে হাইড্রোক্সাইডের গায়ে, তাই না? আর হাইড্রোক্সাইডের যোজনী হলো 1, তাই না? তো তাইলে এখন এটা যদি যৌগ হিসেবে বিবেচনা করি, কপার হলো 1 পরমাণু আর OH হলো 2টা, তাই না? তো তাইলে এটা এই যেভাবে লিখলাম, তার যোজনীটা সবসময় উপরে বসে। যোজনীটা কিসে বসে? উপরে বসে। তাইলে কপারের যোজনী যেহেতু 2, এটা হবে 2+, আর হাইড্রোক্সাইডের যোজনী যদি 1 হয় তাহলে সেটা শুধু মাইনাস। এই 1 লিখতে হয় না, মাইনাস দিলেই তো 1 হয়ে যায়। বুঝতে পেরেছো? তো তো তাইলে আমি আরেকটা উদাহরণ দেই তোমাদের। আর স্যার এই যে 2 মোলটা কোত্থেকে আসলো? আচ্ছা, এখানে OH কয়টা আছে? এটা পাশে লেখা স্যার 2টা। হ্যাঁ, তো 2 মোল। এটার 2টা না হলে কেমনে হবে? শোনো, আমি আরেকটা জিনিস লেখাই এখানে। ধরো জিঙ্ক ক্লোরাইড। এই জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি বলো দেখি? ZnCl2, তাই না? তো তাইলে এখানে জিঙ্কের দুজনেই গিয়ে কোথায় পড়ছে? ক্লোরিনে গিয়ে পড়ছে। তাইলে এখানে যদি এইটা যদি অ্যাকচুয়ালি ভাঙাই, এটাকে ভাঙাইলে কি হবে? জিঙ্ক হবে একটা এবং তার দুজনীটা কি হবে? Zn2+ আয়ন। এটা যদি আয়নিত হয় Zn2+ আয়ন, এই যোজনীটাই তো উপরে, তার যোজনীটাই উপরে এখানে প্রকাশ করা হয়েছে। বুঝতে পেরেছো? আর প্লাস এখানে ক্লোরাইড আয়নের যোজনী কত? ক্লোরাইড আয়নের যোজনী হলো 1। তাইলে এখানে এটা না 2 পরমাণু, তাইলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা স্যার বুঝতে পারছি এখন। জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে এইটার এক অণু বিয়োজিত হয়ে এই কপার আয়ন কয়টা তৈরি করবে? একটা। হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে 2টা। ক্লিয়ার? আচ্ছা, আমি যখন এই বিক্রিয়াটা শুরু করেছিলাম, এইটার 1 মোল ছিল।
আর এগুলো কি ছিল? এগুলো ছিল না। প্রথমেই কি এগুলো ছিল? না স্যার, আমি যখন কপার হাইড্রোক্সাইড নিছি, এটা আয়নিত হওয়ার আগে এগুলোর পরিমাণ কি ছিল? 0 ছিল। এই জন্য আমি বলি প্রারম্ভিক, 0 ছিল মানে শুরুতে মোল সংখ্যা। এখন মোল সংখ্যা। যখন আয়নিত হবে, তো এইটার যদি 1 মোল হয়, এটা কত হবে? 2x মোল হবে না? হ্যাঁ স্যার। এইটার যদি 1 মোল হয়, জি স্যার। এটা হবে 2x মোল। তাইলে এখন দেখো, এইটার 1 মোল থেকে এইটার 1 মোল, এইটার 2 মোল হয়, তাইলে এইটার 1 মোল থেকে কি হবে? এখানে অবশিষ্ট কতটুকু থাকবে? 1 মাইনাস x মোল না? হ্যাঁ স্যার। মানে আমি এখানে 1 মাইনাস x বলতে কি বুঝায়? যে 1 মোল থেকে x মোল বিয়োজিত হয়েছে, তাই না? x মোল যদি বিয়োজিত হয়, এইটারও x মোল হবে, এইটা হবে 2x মোল, তাই না? এখন যদি পুরা মিশ্রণের আয়তনটা, মোল সংখ্যাকে যদি আমি আয়তন দ্বারা ভাগ করি, তাহলে কি পেয়ে যাব? ঘনমাত্রা। হ্যাঁ মোল স্যার। সংখ্যাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি, তাহলে কি হয়ে যাবে? মোল পার লিটার। হ্যাঁ, মোল পার লিটার, মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রাটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে মনে করো এই যে বিক্রিয়াটা আমি করাচ্ছি, এখানে যে মিশ্রণটা, এইটার পাত্রের যে আয়তনটা, এখানে এই পাত্রের আয়তনটা হলো ভি লিটার, ভি লিটার, মানে দ্রবণের আয়তনটা। তো তাইলে এখানে এখানে কি কি আয়ন আছে? কপার আয়ন আছে, কপার 2+ আয়ন আছে, আর আর কি আছে? আর হাইড্রোক্সাইড আয়ন আছে, তাই না? উইচ আয়ন আছে। এখন এই কপার আয়ন যতটা আছে তার দ্বিগুণ আছে এটা। এখন আমি যদি এখানে এখানে যদি তোমার 1 মোল কপার হাইড্রোক্সাইড নেই, 1 মোল কপার হাইড্রোক্সাইড যদি আমরা নেই, তাইলে এই 1 মোল থেকে এইটার কত হবে? 1 মোল হবে, আর এটা হবে ডাবল, এটা হয়ে যাবে ডাবল। ডাবল ডাবল। কেন হবে? এটা এখানে দেখো। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারছো যে এখানে, আচ্ছা আমরা যদি পানি লিখি H2O, H2O, এখানে কয়টা অক্সিজেন আর কয়টা হাইড্রোজেন আছে? হ্যালো? স্যার হাইড্রোজেন 2টা আর অক্সিজেন 1টা। হ্যাঁ, আর এখানে কার যোজনী কত? স্যার অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের হ্যাঁ, যোজনী 1। এটাকে আমরা যদি ভাঙি, তাহলে কিভাবে লিখতে হবে? আমার H+ আয়ন, দেখো এটাকে যদি আমি ভাঙি, তাহলে H+ আয়ন হবে, আর হবে OH আয়ন প্লাস OH আয়ন। এখন দেখো এই, তো তাইলে এখানে 2টা হাইড্রোজেন হয়ে গেল না? 2টা হাইড্রোজেন জি হয়ে স্যার। গেল এবং একটা অক্সিজেন হয়ে গেল, অতএব এটা স্যার এখানে হয়ে তো গেছে। অক্সিজেনের যোজনী 2 হওয়ার কথা। হ্যাঁ, না, পানি সবসময় ভাঙলে কি স্যার হয়? এখানে অক্সিজেনের যোজনী 2 হওয়ার কথা না। হ্যাঁ, অক্সিজেনের দুজনই তো হাইড্রোজেনের গায়ে গেছে, আর হাইড্রোজেনের দুজনই আছে অক্সিজেনের গায়ে। তাহলে কি কি বলো? এখানে লিখতে গেলে O2 লিখবো না? আহ, আমি বুঝতে পারি নাই এটা। পানি সবসময় ভাঙলে কি হয়? পানিটাকে আমরা, এই যেমন H2O, এটা মনে রাখবে, H2O, এটা এটা ভাঙলে হয় H2H। এটা যৌগটা হলো এরকম, H বুঝতে পেরেছ? এই হ্যাঁ স্যার। এখানে জি এইটা স্যার। হলো নেগেটিভ আর এইটা হলো পজিটিভ। পজিটিভ। তাইলে এটা ভাঙলে কি হবে? হাইড্রোজেন আয়ন, এটা ভাঙলে হবে হাইড্রোজেন আয়ন প্লাস প্লাস অক্সিজেন। উইচ মাইনাস আয়ন, তাই না? তাইলে পানির আয়নিক গুণফল কি হবে? এইটার মোলার ঘনমাত্রা ইনটু এটার মোলার ঘনমাত্রা। তাইলে আমরা যদি কিউআইপি কিউআইপি অফ পানির কি হবে? এখানে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। আচ্ছা, মোলার ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থার্ড ব্র্যাকেট দিয়ে। এই যে H+ আয়ন ইনটু কি হবে? এখানে উইচ
মাইনাস আয়ন। স্যার কিছু এই শোনা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্যার হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করছিলাম, এই যে না এখন এটা কপার হাইড্রোক্সাইড ছিল না স্যার এর আগে যে আপনি পড়াইলেন? হ্যাঁ, এই যে এইটা দেখো। ওখানে স্যার দেখেন হ্যাঁ, এই যৌগের মধ্যে দেখানো যাইতেছে যে হাইড্রোক্সাইডের এখানে 2 আছে, মানে এটা হলো কপারের যোজনী, হুম আর হাইড্রোক্সাইডের হলো আপনার -1। তো হুম যখন ভাঙাইলেন তখন তো কপারের জায়গায় +2 এসে পড়লো না? তেমনি ওইখানে কি অক্সিজেনের জায়গায় +2 এসে পড়বে না? না, এইখানে এইটার +2, অক্সিজেনের হলো -2। শোনো, এখানে OH আয়নের যোজনী কত হবে? OH আয়নের যোজনী কত হবে? অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের কত? -2, তাই না? অক্সিজেনের হলো হ্যাঁ, -2 আর হাইড্রোজেনের কত? -2। +1 না? তো +1 -2 কত হবে? জি স্যার, -1 হবে না? ক্লিয়ার? জি স্যার, তাইলে আমি -1 যদি হবে। ওয়েস্ট লিখি, হ্যাঁ স্যার। তাইলে এটা টোটালি এটার যোজনী হবে -1। এর মানে কি, অক্সিজেনের -2 আর হাইড্রোজেনের +1 মিলে কত হয়? -1। কি এইটার যোজনী হলো -1। ক্লিয়ার? তুমি জি ওয়েট স্যার। যদি একসাথে লেখো তাহলে এটা হলো হাইড্রোক্সাইড আয়ন। আর স্যার এখন তাহলে মোল। হ্যাঁ, শোনো, আচ্ছা আমি আমি একটা কথা বলি, তুমি একটু বলো, এই সালফেট আয়নের যোজনী কত হবে? এটার যোজনী কত হবে? শোনো, একটা অক্সিজেনের -2, একটা অক্সিজেনের -2 × 4, তাইলে কত? -8। দেখতে পাচ্ছ তোমরা? আর একটা না, সালফারের যোজনী হলো +6, তাইলে এটার টোটাল যোজনী কত হবে? এই সালফেটের নেট -2। যোজনী কত হবে? 2-। হ্যাঁ। কি বুঝতে পেরেছো 2- কেমনে হয়েছে? +6 -8। শোনো, এগুলো একেবারে বেসিক জিনিস, এগুলো তো প্রথমেই আমি তোমাদের বুঝিয়েছিলাম। তো একটা জিনিস এখানে দেখো, এইখানে স্কোয়ার হইলো কেন বলো দেখি? আচ্ছা, এখানে মোল সংখ্যা কত? এখানে 2, তাইলে এই 2 এর ঘাতে উন্নীত হয়েছে এটার মোলার ঘনমাত্রার। এই OH আয়নের যে মোলার ঘনমাত্রাটা কোনটা? থার্ড ব্র্যাকেটে যেটা আছে এটা হলো মোলার ঘনমাত্রা, এইটার স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো কপার হাইড্রোক্সাইড, আমি আবার লিখি কপার হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড এই এখন এইটা এইটা ভাঙলে কি হবে? কপার আয়ন আর আর হাইড্রোক্সাইড আয়ন কটা হবে? 2টা। তাহলে একটা OH, এখানে একটা OH প্লাস আরেকটা OH। তো হাইড্রোক্সাইড আয়ন আমার কয়টা হচ্ছে এখানে? 2টা। এখানে একটা হাইড্রোক্সাইড আয়ন, এখানে একটা হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এখানে আয়নিক এইটা যদি S হয় তাহলে এইটাও S হবে, এইটাও S হবে। তাইলে এখানে টোটাল ইয়েটা কি হচ্ছে? এখানে এইটার মোলার ঘনমাত্রা S, এটার মোলার ঘনমাত্রা S, এটার, তাইলে এটা S² হয়ে যাবে না? এটা কি হয়ে যাবে? S²। তাহলে S সবগুলোর মোলার ঘনমাত্রা 1 হবে কেন? এখানে আমার কথা হলো এইটা 1 মোল। 1 মোল যদি 1 লিটারে থাকে তাহলে তার ঘনমাত্রা হবে S, মোলার ঘনমাত্রা। ক্লিয়ার? হ্যাঁ। এইটাও যদি জি এক স্যার। মোল 1 লিটারে থাকে তাইলেও তার ঘনমাত্রা হবে S। এইটাও যদি 1 লিটারে 1 মোল থাকে S। তাইলে এখন এই হাইড্রোক্সাইড 2 বার, তাই না? তাইলে এটা কি হয়ে যাবে? S আর S এ গুণ করলে কত হবে? S² হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পেরেছো? এই জন্য দেখো এখানে স্কোয়ার হয়েছে।
আচ্ছা তাইলে স্যার এখানে তো একটার সাথে আরেকটা যোগ ছিল, তাহলে তো 2s হওয়ার কথা। না, আমি তো যোগের বেলায় এটা তো গুণ করব, এখানে এই দুইটার বেলায় গুণ করব। আচ্ছা বুঝতে পেরেছো? আয়নিক জি স্যার। গুণফল বলছি না আমি। আচ্ছা, আমি আচ্ছা এখানে আপনি বললেন এখানে উপরে এখানে তো যোগ 5 না করে দিয়ে আছে আমি না। এখানে ইচ্ছা করলে গুণও দিতে পারবো। এখানে তাইলে কি হবে? এস কিউব টোটাল টোটাল হবে এস কিউব, তাই না? এস এইটা কিউব যদি এস হয়, দেখো এখানে এস হলে এটা কত? এস এ এস কিউব স্কোয়ার। তাইলে এই দুইটা মিলে কি হবে গুণফলটা? এস কিউব। এস কিউব। ক্লিয়ার? জি স্যার। এই যে এখানে দেখো, আমি মোলার ঘনমাত্রাটা লিখে রাখছি, এইটারও মোলার ঘনমাত্রা লিখে রাখছি। আচ্ছা, এইখানে এইখানে -1 এই কথাটা উঠে নাই, এটা এখানে একটু ভুল আছে এখানে এই জায়গাটা। হ্যাঁ, তো তাইলে তাইলে দেখো এখানে এক্স এক্স এর এই 2x, এখন এইটার ঘনমাত্রা কত? এই যে এইটা। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝতে পেরেছো কিনা? এইটা হলো আমার শুরু, তারপরে এইটা হলো কি চেঞ্জ, আর এইটা হলো সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, আচ্ছা। স্যার আয়নিক গুণফলের সূত্রটা কি তাহলে? স্যার ভিটা তো আয়তন, স্যার এক্সটা কি? হ্যাঁ, রাখো, আমি আমি বলছি কোনটা, বলো দেখি কোনটা। স্যার ভি। স্যার আয়নিক গুণফলের সূত্রটা। আচ্ছা, স্যার আয়নিক গুণফলের সূত্র। হ্যাঁ আমি যাচ্ছি। শোনো, ভিটা কি? আমার আমার কথা হলো যে এইখানে যে সাম্যাবস্থায় আসলো, আয়তন। হ্যাঁ, এখানে এই যে দ্রবণের আয়তন, এই ভিটা হলো দ্রবণের আয়তন। মনে করো পুরো দ্রবণটা হলো ভি লিটার। এক্স। এক মিনিট, ভি লিটার। এখন এই যে দেখো, এই কপার হাইড্রোক্সাইড আমি নিয়েছিলাম কয় মোল? 1 মোল। প্রথমে তো স্টার্টে স্টার্টে এগুলো কি তৈরি হয়েছিল বিক্রিয়ায়? না স্যার। এগুলো তৈরি হয়েছিল না, তাহলে এদের অণুর সংখ্যা ছিল কত? 0। 0। আচ্ছা, এখন এই 1 মোল থেকে মনে করো এক্স মোল 0। আয়নিত হয়েছে। 1 মোল থেকে কি আয়নিত হয়েছে? এক্স মোল। তাহলে এখানে অবশিষ্ট এক্স কতটুকু মল। থাকবে? 1 মাইনাস এক্স মোল থাকবে না? জি স্যার। আচ্ছা, তো 1 মোল থেকে যদি এইটারও 1 মোল তৈরি হয়, এখানে এক্স মোল থেকে এইটারও কয় মোল তৈরি হবে? এক্স মোল তৈরি হবে না? হুম। এই এক্স মোল থেকে এইটারও এক্স মোল তৈরি হবে। আর এইটা কতটুকু ডাবল তৈরি হবে? এটা হবে 2x মোল, 2x। তাই না? এখন যদি আয়তন দিয়ে, মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করি, তাইলে কি পাই? মোলারিটি। তাইলে এইটা হলো এস, এইটাও হলো এস, জি স্যার। আর এইটা হবে 2s। এটা কি হবে? 2s। ক্লিয়ার? আয়নিক গুণফল মানে কি? একটা যৌগের যে আয়নগুলো আছে, হ্যাঁ সেই স্যার। আয়নগুলোর মোল সংখ্যার ঘাতে উন্নীত। এই যে এইটা হলো তার মোল সংখ্যা, এইটা হলো তার মোল সংখ্যা। মোল সংখ্যার ঘাত, ঘাত মানে সূচক, ইন্ডেক্স। তো কপার আয়ন কয়টা? একটা না? এখানে এইটা হলো 1, এটার আর এটা কত? 2, তাই না? তাহলে এইটার ঘনমাত্রা 2 হবে না? আচ্ছা, এবার সংজ্ঞাটা আমি দেখি একটু। এখানে একটু পরে দেখো, এইটা আয়নিক গুণফল কি, এই জিনিসটা একটু পরে শোনাও আমাকে। আচ্ছা, এই সুযোগে আরেকটা কথা বলে নেই। একটা যৌগ হলো এক্স বি ওয়াই, তাইলে এর যোজনী কত বলো দেখি? এর যোজনী ওয়াই। ওয়াই। আর বি এর যোজনী এক্স। এক্স। ঠিক আছে? আচ্ছা, স্যার একটা আচ্ছা, এক প্রশ্ন মিনিট, ছিল। এক মিনিট। এর সংখ্যা কয়টা? এর সংখ্যা কয়টা? এক্সটা। আর বি এর সংখ্যা হলো ওয়াইটা।
তাইলে এইটা যদি Y আয়নিত হয় তাহলে এক সংখ্যক এ আয়ন, এ হ্যাঁ আয়ন মানে তার যোজনী দিয়ে, আর ওয়াই সংখ্যক বি আয়ন তৈরি হবে। এখানে জি এক্স স্যার মাইনাস কেন, বি এর যোজনী, হ্যাঁ আর ওয়াই ওয়াই প্লাস কেন, এ এর যোজনী। জি স্যার আচ্ছা, এইটার এক মোল থেকে তাহলে এইটা কতটুকু তৈরি হবে, এক মোল, মানে এক অণু থেকে এইটা তৈরি হবে এক্স অণু, আর এটা হবে ওয়াই অণু। ঠিক আছে? স্যার আমরা কিভাবে বুঝবো যে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে? সাধারণত ডান দিকেরটা হলো মাইনাস, বাঁ দিকেরটা হলো প্লাস, মনে থাকবে। জি স্যার। তবে দুইটা এক জি স্যার হবে না কখনো, একটা প্লাস হলে আর একটা মাইনাস। ক্লিয়ার? মাইনাস হবে জি আচ্ছা, স্যার। হ্যাঁ স্যার তো এখন দেখো এখানে এই 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 কথাটা একটু পরে দেখো তো, এখানে এই জায়গাটা পরে দেখো তো কি লিখছি। দ্রবণে 1 মোল XBY যৌগ আয়নিত হয়ে x মোল এখানে এটা পড়ে নাই, আয়নিত হয়ে। ফোরটা হ্যাঁ বলো। x মোল AY প্লাস আয়ন এবং y মোল BX মাইনাস আয়ন উৎপন্ন করে। হুম এখানে x ইকুয়াল টু B এর যোজনী হুম আর y ইকুয়াল টু A এর যোজনী। ক্লিয়ার? আচ্ছা, তো জি স্যার। আয়নিক গুণফল বলতে কি বোঝায়? এই এই যে আয়নগুলো আছে তাদের মোলার ঘনমাত্রা, অর্থাৎ থার্ড ব্র্যাকেট, এই যে দেখছো এই আয়নের মোলার ঘনমাত্রা, এইটা হলো বি আয়নের মোলার ঘনমাত্রা, তাই না? তাইলে তাদের ঘাতে উন্নীত মোল সংখ্যার ঘাত, তো এটার মোল সংখ্যা কত, এক্স, তাইলে এটা পাওয়ার হবে এক্স। আর এই বি এর মোল সংখ্যা কত, এইটা হলো তার মোল সংখ্যা এইটা, তাইলে এখানে এইটা স্যার হলো তার আয়নিক গুণফল। এই দুইটার মধ্যে একটার মোল সংখ্যা হবে অপরটার আয়নের সংখ্যা না? হ্যাঁ, না অপরটার যোজনী। অপরটার যোজনী হবে, শুধু হ্যাঁ হ্যাঁ, চিহ্ন হবে না কোনো। অপরটার যোজনী, যেমন দেখো এ এর মোল সংখ্যা হবে বি এর যোজনী, আর বি আর এর বি মোল সংখ্যা হবে এ A এর এর যোজনী। যোজনী। ক্লিয়ার? আচ্ছা, জি তো স্যার। তাইলে এখন দেখো এদের আয়নিক গুণফল, এটা একটু জটিল হয়ে গেছে, আমরা যদি সিম্পল উদাহরণ দেই তাইলে আরো ভালো হবে। আহ, যেমন দেখো আমি এখানে আমি লিখলাম ফেরিক সালফেট নেই, ফেরিক সালফেটের সংকেত কি বলো দেখি, Fe2, তারপরে এখানে হবে ফোর SO4 তাইলে এটা ভাঙলে কি হবে বলো দেখি, এখানে আয়রন কয়টা, দুইটা না? স্যার আর সালফার যোজনী দেওয়া কত, তখন কি তিন। সালফার আর অক্সিজেন আলাদা করব? হ্যাঁ, এখানে এখানে দেখো Fe উপরে কত হবে, 3+, আর প্লাস সালফেটের উপরে হ্যাঁ কত হবে, আর SO4 এর উপর হবে 2 প্লাস হ্যাঁ 2 প্লাস SO4। হবে না 2 মাইনাস, SO4 কয়টা হবে, এই ফেরিক হবে কয়টা, -2। দুইটা। দুইটা হবে। আর সালফেট হবে কয়টা, তিনটা। হ্যাঁ আর এখানে SO4 হবে 2-। তিনটা হ্যাঁ, তো এটা কি বুঝতে পেরেছো? এই উদাহরণটা হলো এটা। 2 মাইনাস। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা এক অণু, এটাকে আমরা হ্যাঁ কি স্যার বুঝতে করব, এক অণু ফেরিক সালফেট আয়নিত হলে 2 অণু ফেরিক আয়ন 2 এবং মোল। হ্যাঁ 2 মোল ফেরিক আয়ন এবং 3 মোল সালফেট আয়ন তৈরি হবে। পারছি। আচ্ছা, তো এটা আয়নিক গুণফল ইকুয়াল টু কি হবে, এটার কিউআইপি ইকুয়াল টু কি হবে বলো দেখি, কিউআইপি বলো, আই দিয়ে কি বোঝায়, কিউআইপি ইকুয়াল টু এখানে আয়নিক। থার্ড ব্র্যাকেট এফই, আচ্ছা থার্ড ব্র্যাকেট এফই, তারপরে এখানে কত হবে, এখানে এখানে হবে স্কোয়ার, ওই যে মোল সংখ্যার ঘাতে উন্নীত, ইনটু ইনটু এখানে হবে কি থার্ড ব্র্যাকেট সালফেট, SO4 হ্যাঁ SO4, থার্ড ব্র্যাকেটের উপরে পাওয়ার কত হবে, এটার ঘাত 3 হবে না? 3 হবে। কিউব। হ্যাঁ, তো তাইলে
স্যার 3 হবে। হ্যাঁ, এখানে 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 হবে 3, তাই না? তো তাইলে এইটা হ্যাঁ আমরা স্যার বুঝতে পারলাম। আচ্ছা, এইটা তাইলে কি হবে? এস স্কোয়ার। আচ্ছা, এইটা যদি এস হয়, তাইলে এইটা যদি মনে করো এস হয়, এইটা এস, তাইলে এইটা কত হবে? 2s। ক্লিয়ার? আর এটা কত হবে? থ্রাইস এস। ক্লিয়ার? এইটা যদি এস হয় তাহলে এটা হবে 2s আর এটা হবে 5s। এস দিয়ে স্যার 6x স্কয়ার না, এখন আয়নিক গুণফলটা কত হবে? এটার মান বসালে 2s কি হবে? এটার মান বসালে কি হবে বলো দেখি। এখানে হবে 2s হোল স্কয়ার ইনটু 3 ইন্টু 5s হোল কিউব, তাই না? 5s হোল কিউব। তাহলে এখানে রাশিটা কত হবে? 2 এর স্যার স্কয়ার এখানে করলে হবে এস 4। কি? হ্যাঁ, স্যার এস এস হলো মোলার ঘনমাত্রা। হ্যাঁ, এই 36s টু দি পাওয়ার কেমনে 36? এখানে হলো 4 আর ওখানে হলো 27। 4 27 কত? 108 নাকি? 4 27 হ্যাঁ হ্যাঁ স্যার 108 108। এস এস হ্যাঁ, এখানে হবে 108। তারপরে এস এর মান কত হবে বলো দেখি। এখানে হলো স্কোয়ার আর এখানে হলো কিউব, তাহলে এস টু দি পাওয়ার 5, 5 তাই না? এই হবে হ্যাঁ স্যার তার আয়নিক গুণফল। স্যার ক্লিয়ার? এটা একটু কিভাবে বের করলেন আমি না বুঝতে পারতেছি না। এখানে 2s স্কয়ার তারপরে ইনটু 3s কিউব, এরপরে কি করলেন? এরপরে 2s এর মান কত? 2 এর বর্গ কত? 4 না? জি স্যার। আর 3 এর কিউব মানে কত? 27 না? জি 27 স্যার। 4 27 কত? 108 না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর s টু দি পাওয়ার 5 দিছে। হ্যাঁ, হ্যাঁ এস স্কয়ার আর হলো এস কিউব, এস টু দি পাওয়ার 5। এটা 5। হলো তার আয়নিক গুণফল। ক্লিয়ার? আচ্ছা, শুনো, আয়নিক গুণফলকে আমরা দ্রাব্যতা গুণফল বলি যদি এটা সাম্যাবস্থায় বিরাজ করে, বা দ্রবণটা যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে সেটাকে আমরা তখন কি বলি? দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল একই হয় যখন দ্রবণটা সম্পৃক্ত হয়। বুঝতে পেরেছো? তাহলে সব আয়নিক গুণফলই দ্রাব্যতা গুণফল না, কিন্তু সাম্যাবস্থায় অথবা একটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আর এর আগে যে অঙ্কগুলো দেখাইলেন ওই যে x তারপরে 2x দেওয়া ছিল, যে ওই সব জায়গায় অঙ্কগুলো অন্যরকম ভাবে করলো না? x বাই। আচ্ছা, আমরা আমরা পরে এগুলো আরো ডিটেলস পড়বো। আগে এই আয়নিক গুণফলের সংজ্ঞাটা একটু পরে দেখো, এটা বুঝতে পারো কিনা। এটা এখান থেকে এই জায়গাটা একটু পরে দেখো, এটা বুঝতে পারো কিনা। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণে কোনো যৌগ বিয়োজিত হয়ে যে সকল আয়ন তৈরি করে তাদের মোল সংখ্যার ঘাতে উন্নীত মৌলের মোলার ঘনমাত্রার গুণফলকে ওই যৌগের আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফলকে সংক্ষেপে কিউআইপি আচ্ছা, দ্বারা মোল প্রকাশ সংখ্যার করা হয়। ঘাতে, এটা বুঝতে পারছো? যে একটা জিনিস যত মোল আছে তার পাওয়ার, তার যে ঘনমাত্রাটা আছে তার পাওয়ার। এখানে এই কথাটা কি বুঝতে পেরেছো যে মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রা, মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রা। আচ্ছা, এখানে দেখো এর মোল সংখ্যা কত? এক্স। তাইলে মোল সংখ্যার হ্যাঁ ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রা কোনটা? এইটা না? হ্যাঁ স্যার মানে মোল সংখ্যাটা তার কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়, সূচক। এখানে হ্যাঁ স্যার ওয়াই এর মোল সংখ্যা, বি এর মোল সংখ্যা হলো ওয়াই, তাই না? তাইলে এখন মোল সংখ্যার ঘাতে উন্নীত রাশি কোনটা? এই ওয়াই, মোলার ঘনমাত্রাকে ওয়াই পাওয়ার দিলে এটা হলো মোল সংখ্যার ঘাতে উন্নীত রাশিমালা। তাইলে সোজা কথা, এই মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফলটাকে ওইটার আয়নিক গুণফল বলি। আয়নিক গুণফলকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করে থাকি? কিউআইপি। মানে স্যার এখানে ঘাত আর সূচকটা যদি একটু আরেকবার বুঝাতেন।
মানে স্যার সূচকটা হচ্ছে এক্স আর বি হচ্ছে ঘাত, মানে আমি বুঝতেছি না এই জিনিসটা। না, সূচকটাই তো পাওয়ার, ঘাত একই কথা। পাওয়ার আর ঘাত তো একই। হ্যাঁ, এখানে কোনটা বুঝতে পারো না বলো দেখি। এখানে এখানে দেখো এক মোলের সাথে আছে এক্স মোল, তাই না? হ্যাঁ এক হ্যাঁ মোল থেকে এইটার তৈরি হবে এক্স মোল আর এটা হবে ওয়াই মোল। হ্যাঁ স্যার, ওটা বুঝতে পারছি। আচ্ছা, তো তাইলে এইটার মোলার ঘনমাত্রা মানে কি? এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখলে মোলার ঘনমাত্রা হয়ে যাবে। হ্যাঁ স্যার। এই থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে এখানে যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, এইটা হয়ে গেল তার মোলার ঘনমাত্রা। আর এইটা কি? মূল সংখ্যার ঘাতে উন্নীত। হ্যাঁ স্যার। আর এইটা এইটা হলো বি এর মোলার ঘনমাত্রা, আর এইটা হলো তার মোল সংখ্যার ঘাতে উন্নীত রাশি। তাইলে এখানে সংজ্ঞাটা আমি কি বলছি দেখো, বিযোজিত হয় যে সকল আয়ন তৈরি করে তাদের মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফলকে ওই যৌগের আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফলকে সংক্ষেপে কিউআইপি দ্বারা প্রকাশ করা হয়। তো বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা, এখন এখন এইখানে দেখো, এইখানে কতগুলো উদাহরণ আছে। হ্যাঁ, এই এই অঙ্কটা একটু দেখো। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে ক্যালসিয়াম আয়নের মোলার ঘনমাত্রা এত হলে কপার কিউপ্রিক হাইড্রোক্সাইড, এটা কিউপ্রিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল হিসাব করো। এটা কি পারবে? স্যার একটা ঘনমাত্রা দেওয়া আছে, ওইটা কি? হ্যাঁ, ওইটাকে আমরা এস ধরবো। ওইটাকে আমরা কি ধরবো? এস। এস। আচ্ছা আচ্ছা, এখন দেখো 25°C তাপমাত্রায় কিউপ্রিক আয়নের মোলার ঘনমাত্রা এটা দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট এটা ইজুকাল স্যার, টু। এখানে তো শুধু, স্যার এটা কি বলে, কিউপ্রিক? হ্যাঁ, এটাকে কিউপ্রিক বলতে বলতে হবে। কপার, এটার তো শুধু ঘনমাত্রা দেওয়া আছে, হুম, হাইড্রোক্সাইডের তো ঘনমাত্রা দেওয়া নাই। হ্যাঁ, এখন সূত্র দিয়ে আমরা বের করে ফেলবো। মনে করো এইটার এইটার 1 মোল হলে এইটারও 1 মোল হবে, এটা হবে 2 মোল। 2 মোল। তো টু। এইটা যদি এস হয় তাহলে এইটাও এস হবে, এটা হবে 2s 2s। কি ঠিক হ্যাঁ আছে? স্যার। জি জি স্যার। স্যার। তো তাইলে এইটার এইটার আয়নিক গুণফল ইকুয়াল টু কি হবে? এইটার, এই যে দেখো এইটার এইটার মোল সংখ্যা হলো 1 আর এইটার মোল সংখ্যা হলো 2। 2। তাইলে ওই যে ঘাতে উন্নীত রাশিমালা এটা মোলার ঘনমাত্রার, তাইলে এখানে বসাই দিলাম এস মোল পার লিটার, এটা হবে 2s মোল পার লিটার হোল স্কোয়ার। তাইলে এইটাকে মান বসালে এস, আর এখানে হবে 4s স্কোয়ার, এখানে হবে 4s স্কোয়ার, আর এখানে হবে এস। তাইলে কি হয়ে যাবে? 4s³ মোল পার লিটার। তো এস এর মান তো দেয়াই আছে, এটা বসাই দিলাম, তাহলে পেয়ে গেলাম না? এই যে দেখো, এখন এইটার একক তুমি প্রশ্ন করছিলে যে এই মোলার দ্রাব্যতা আয়নিক গুণফলের একক কি হবে? এইটা এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। এটা নির্ভর করবে মোল এই কি? যে এস এর পাওয়ারের উপরে। বুঝতে পেরেছো? এইটার পাওয়ার যদি 3 গুণ হয় তাহলে এগুলো 3 দিয়ে গুণ হয়ে যাবে মোল পার লিটার। এটা যদি 5 গুণ হইতো তাহলে এখানে 5 হয়ে যেত। স্যার আমি বলতেছি যে কিউপার আর হাইড্রোক্সাইড এই দুইটার ঘনমাত্রা তো আর সেম না। ওই যে একটা যদি এস হয় তাহলে আরেকটা 2s হবে, এটা ফর্মুলা অনুযায়ী, তার বিয়োজন বিক্রিয়া অনুযায়ী। কিন্তু স্যার এস কমন হ্যাঁ থাকবে। স্যার। হ্যাঁ, আমার কথা হলো এইটা 1 হইলে এইটাও 1, এই বিক্রিয়াটা ব্যালেন্স করা না? জি স্যার। জি স্যার। ব্যালেন্স করা কিভাবে? অক্সিজেন 2টা, এখানেও 2টা, হাইড্রোজেন 2টা, এখানেও হাইড্রোজেন 2টা, কপার একটা কপার একটা, কপার। এটা ব্যালেন্স করা আছে না? তাইলে জি এইটার বাঁ স্যার। দিকে 1, এইটার বাঁ দিকে 1, এটার বাঁ দিকে আছে 2। 2। তাইলে এইটা এস মোল হইলে এইটাও এস মোল হবে, এটা হবে 2s মোল। ক্লিয়ার? স্যার আমাদের যে প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে শুধু কিউপার একটা মান আয়নের দেওয়া আছে। মোলার ঘনমাত্রা, এখানে কিউপার আয়নের কথা বলো কেন? হাইড্রোক্সাইড আয়নেরও তো বলতে পারতো।
হ্যাঁ, হাইড্রোক্সাইডের আয়নে দেওয়া থাকলে তাইলে এইটার ডাবল হয়ে যেত এটা। আচ্ছা বুঝতে পেরেছো? হাইড্রোক্সাইড আয়ন যদি দেওয়া থাকতো তাইলে এখানে 2s সমান সমান ওই মানটা, মনে করো 2s সমান সমান ওই মানটা, ঠিক আছে? তাইলে s সমান সমান কত হবে? ওইটার অর্ধেক হবে, মানের অর্ধেক। জি স্যার। তো তখন আমি বাকিগুলো বসাই দিব। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আরেকটা উদাহরণ। এখানে দেখো স্যার এখানে তাপমাত্রা তো কোনো কাজে লাগে না, তাই না? তাপমাত্রার উপর নির্ভর করে এটা কি তোমার সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে না অতিপৃক্ত হবে। তো এখন তাপমাত্রা উল্লেখ করতে হয়, কারণ তাপমাত্রা দিয়ে এই দ্রাব্যতা বা আয়নের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়। শোনো, একটা জিনিস স্বল্প দ্রবণীয় হয় কিন্তু এটাকে তাপ দিলে দ্রাব্যতা বেড়ে যাবে না? জি হ্যাঁ স্যার। স্যার। তো তাইলে আয়নগুলোর ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না? তো এই কারণে আয়নিক গুণফল সবসময় তাপমাত্রার উপর নির্ভরশীল। এক এক তাপমাত্রায় আয়নিক গুণফল এক এক রকম হবে, এক এক রকম। বা দ্রাব্যতা গুণফলটাও। আচ্ছা, আয়নিক গুণফলকে আমরা দ্রাব্যতা গুণফল বলি কখন বলো দেখি? এইটা যদি দ্রবণটা যদি সম্পৃক্ত দ্রবণ হয় অথবা সাম্যাবস্থায় যদি থাকে। সম্পৃক্ত দ্রবণ হলে তো আয়নগুলোর ঘনমাত্রা কি হয়ে যাবে? ধ্রুবক হয়ে যাবে। সম্পৃক্ত দ্রবণ মানে কি? যতটুকু দ্রবীভূত থাকতে পারে ঠিক সেই পরিমাণই আছে, তাইলে আয়নগুলোর ঘনমাত্রা কি ফিক্স? তাইলে হ্যাঁ স্যার। সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলটাকে আমরা কি বলি? দ্রাব্যতা গুণফল বলি। তো তোমরা আগামী ক্লাসে একটু পড়ে নাও, এখানে অনেক অনেক জিনিস আছে। এই যে দেখো, আমি দেখাই, তোমরা খালি একটু জাস্ট এই যে দ্রাব্যতা গুণফল এখানে দেখো এটা কিভাবে ভাঙছি, এটা দেখো, এটা বুঝতে পারো কিনা। এখানে ওই যে একটা উদাহরণ এসে দিয়েছি আমি, যে এই বিক্রিয়াটার উদাহরণ। আচ্ছা, এইখানে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সমান সমান না ব্যবহার করে আমরা কি ব্যবহার করব? উভয়মুখী চিহ্ন। বুঝতে পেরেছ? জি স্যার। সাম্যাবস্থা বলতে আমরা এখানে উভয়মুখী চিহ্ন ব্যবহার করব। আর যদি এটা সাম্যাবস্থায় না থাকে তখন আমরা শুধু তীর অথবা সমান সমান চিহ্ন ব্যবহার করব। তো আমি এখানে অনেক অঙ্ক, এবং এগুলো এমন কোনো পরীক্ষা নাই যে ওই পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন না থাকে। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো উদাহরণ আছে, তোমরা এখানে দেখো প্রত্যেকটা জিনিসের এই চার্টটা দেখে বুঝতে পারবে। এই চার্টটা পরে আমাকে বলবে। এই যে দেখো প্রত্যেকটা যৌগ তার কেমনে দ্রবণে এটা। আচ্ছা, বিয়োজন বলে আরেকটা শব্দ আছে, বিয়োজন, আরেকটা হলো বিযোজন। শোনো, বিয়োজন হলো উভয়মুখী বিক্রিয়া, মানে এখানে এই চিহ্নটা থাকবে বিয়োজনের বেলায়। দেখো এখানে বিয়োজন, আরেকটা হলো বিযোজন। একটা ইংরেজিতে হলো ডিকম্পোজিশন, আর একটা হলো ডিসোসিয়েশন। এখানে দেখো এই যে ক্যাসপি আমরা কিভাবে বের বিয়োজন করি? আবার কোনটা? হ্যাঁ স্যার আমরা তো বিয়োজন জানি, কিন্তু বিয়োজন আবার কোনটা? বিযোজন। ও, বিযোজন কোনটা স্যার? বিযোজন হলো যে এইটা, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড বিযোজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করে, সব সোডিয়াম ক্লোরাইড আয়নে পরিণত হয়ে যায় বা সোডিয়াম হ্যাঁ। আয়নে। অর্থাৎ বিযোজন একমুখী হতে পারে, উভয়মুখী হতে পারে। তুমি বিয়োজনকে বিযোজন বললেও কোনো ভুল হবে না, কিন্তু সকল বিযোজনকে বিয়োজন বলা যাবে না। যাবে না। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বিয়োজন শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে হলো বিয়োজন। এই যে এই চিহ্নটা থাকবে, দেখো এখানে সব চিহ্নটা এদিকে আছে না? জি আর স্যার, যদি আমি, উভয়মুখী বিক্রিয়া। হ্যাঁ, আমি যদি এখানে সমান সমান চিহ্ন ব্যবহার করতাম অথবা তীর ব্যবহার করতাম, এইটা তখন আর বিয়োজন লেখা যাবে না। স্যার এটা একমুখী বিক্রিয়া হয়ে যেত। হ্যাঁ, একমুখী বিক্রিয়ার বেলায় বিযোজন, আর উভয়মুখী বিক্রিয়ার বেলায় বিয়োজন। ইংরেজিতে একটার নাম হলো ডিসোসিয়েশন, এইটা হলো ডিসোসিয়েশন, আর আরেকটা হলো ডিকম্পোজিশন। বিযোজন
ক্লিয়ার? তো তোমরা এটা একটু জি স্যার। পড়ো, এই চার্টটা ভালো করে পড়ে দেখো, এখানে এগুলো অবজেক্টিভ হয়, এই প্রশ্নগুলো সব অবজেক্টিভ হয়। বলা হবে যে এইটার ইয়ে কোনটা, 4টা মান দেওয়া থাকবে, এইটার কেএসপির মান কোনটা। মনে করো এখানে লেখলো ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপির মান কোনটা, এখানে 27-এর জায়গায় ধরো 128 দিয়ে রাখলো, 108 দিয়ে রাখলো, অথবা এরকম দিয়ে এগুলা কইরা বের করতে গেলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এই সূত্র স্যার দিয়ে অলওয়েজ বের করে ফেলা যায়। মনে স্যার করো এখানে আবার পাওয়ার দেওয়া আছে, যেরকম 2.6 × 10⁻36, মানে এইভাবে পাওয়ারে দেওয়া আছে একটা মান, একটা একক সহ একটা পাওয়ারে। কই এখানে আর এই যে স্যার এটা পাশে তো কেএসপি, স্যার দুইটাই তো কেএসপি। না, আমি বুঝতে পারি নাই। এখানে কেএসপি দুইটাই মান। এখানে শুনো, একটা হলো প্রকৃত মান, এটা সাম্যাবস্থায় মান কত এটা দেয়া আছে, এটার ভ্যালুটা কত। শোনো, প্রত্যেকটা যৌগের তোমার কেএসপির মান নির্দিষ্ট, বুঝতে পেরেছ? এই নির্দিষ্ট মানটাই এখানে দেয়া আছে। এখানে যে মানগুলো দেয়া আছে এগুলো হলো নির্দিষ্ট মান, বসাইলে যেটা পাওয়া যায় এটা। হ্যালো? হ্যাঁ স্যার, মানে এস এর মান যেটা বসানো। শোনো, অ্যালুমিনিয়াম এসপির হাইড্রোক্সাইডের মান কেএসপির মান এইটা, আচ্ছা এটা হ্যাঁ পরীক্ষা করে বের করেছে। এটা 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 কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেএসপির মান কত, এগুলো চার্ট আছে তোমার, কেএসপি স্যার চার্ট এগুলো আছে। সবগুলো কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই থাকে? মানে না রুম না, টেম্পারেচার। 25 কেন ধরলাম বলো দেখি? আমাদের যে কক্ষ তাপমাত্রা, এটাকে 25 স্যার ধরা রুম হয়। টেম্পারেচার আচ্ছা, একটা ওই রুমের যে হিসেবে তাপমাত্রা সেটাকে কত ধরা হয়? 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এই কারণে আমি 25 নিয়েছি। আবার শীত শীত প্রধান দেশে ধরা হয় 20, আর আমাদের দেশে হলো 25 থেকে 27 নর্মাল কক্ষ তাপমাত্রা। এটা বুঝতে পেরেছো? এই মানে এস এর মান, তার দ্রাব্যতার মান বসালে এই রাশিটা পাওয়া যায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ক্লিয়ার? এই চার্টটা হ্যাঁ স্যার। একটু স্টাডি করবে। আর এই মোলার দ্রাব্যতা, এখানে এস এর মান যদি পেয়ে যায় তাহলে এই রাশিটার মান কত দাঁড়ায়, এটা হলো এইটা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রত্যেকটা জিনিসের দ্রাব্যতা পরিমাপ করা হয়। পরিমাপ করে ওই মানটা যদি আমি এই সূত্রের মধ্যে বসাই তাহলে এটা পেয়ে যাই। ক্লিয়ার? তো তোমরা এটা জি একটু স্যার। করো এই অধ্যায়টা। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।